আমি নিজের সংসার জীবনে ব্যর্থ। রাজনীতির মাঠে অনেক মার খেয়েছেন, কিন্তু সংসার জীবনে কখনো বউয়ের হাতের মার খেয়েছেন? আসলে কোনো একটা ছেলে সহজে একটা সংসার নষ্ট করতে চায় না। ভালোবাসা পেলাম না। সত্যিকারের জীবনসঙ্গী না পাওয়ার আশা পূরণ হয়নি, না 5টা বউ পূরণ হওয়ার আশা পূরণ হয়নি? এই সরকার যে অবৈধভাবে জোর করে নির্বাচন করে, জোর করে সিল মারে, এগুলো আপনি কে দেখাইতো? দর্শক, চ্যানেলের সাথে এই মুহূর্তে বিশেষ আলোচনায় আছে খুবই আলোচিত এবং সমালোচিত একজন মানুষ এই সময়ের, জনাব হিরো আলম। প্রথমেই যে প্রশ্নটা আমি করতে চাই, আপনি যেই হিরো আলম ইমেজ নিয়ে তৈরি হয়েছেন, আপনি কি এখন হিরো আছেন নাকি ভিলেন হয়ে গেছেন? না, যেহেতু নামটা হিরো আলম আমার দেওয়া, হিরো হয়ে এখনো পর্যন্ত মাঠে লড়াই করতেছি, নাটক, গান, সিনেমা, এমনি বাস্তব জীবনের সাথেও হিরো হিসেবেই লড়াই করতেছি। তো এখনো পর্যন্ত নামটা হিরোই আছে, কারণ আমি পৃথিবী থেকে মারা গেলেও হিরো আলমও কেউ আলম বলে কেউ ডাকবে না, হিরো বলেই ডাকবে। আপনি যে হিরো, সেই হিরো হতে গিয়ে ব্যক্তি জীবনে নায়িকার সংখ্যা আপনার বেড়ে গিয়েছিল, মানে 3টা বিয়ে করেছেন। এখন 3টা বিয়ে করেও আপনি সংসার জীবনে হিরো হতে পারলেন না, এইটা কেন আসলে? আমার জীবনে আপনি 3টে নারী এসেছে, আপনি সবাই জানেন। আমার প্রথম বইয়ের নাম হলো যে সুমি। সে অন্য একটা ছেলের সাথে মনে করেন প্রেমে মজে গেছে, তারপরে সেই দুবাইয়ের একটা প্রবেশ ছেলে সে বিয়ে করেছে। বিয়ে করার পরে তখন তো সে আর আসলো না, না আসার পরে এর মধ্যে আমার জীবনে মিডিয়াতে যেহেতু কাজ করি, নুসরাত নামে একটা মেয়ের সাথে মিডিয়াতে পরিচয় হলো আমাকে। নুসরাতের সাথে মিডিয়াতে পরিচয় হওয়ার পরে কিছুদিন কাজকর্ম করার পরে নুসরাতের সাথে বিয়ে হয়। বিয়ের সাথে হওয়ার পরে নুসরাতের সাথে মনে করেন যে কাজকর্ম করতে তার হলে স্বপ্ন, সে করছে সিনেমা করবি। আমি তার 4টে মুভি বানাইলাম, বিভিন্ন কাজকাম করা। কিন্তু ওকে অনেকেই মনে করে কান পড়া দিল, তুমি দেখতে সুন্দর, অনেক কিছু হতে, হিরোর সাথে ছবি করলে তুমি ভিতরে নায়িক হওয়ার স্বপ্ন দেখতে পাবা, যে তুমি বিভিন্ন সাথে নায়কের সাথে কাজ করলে তুমি আরও পপুলারিটি বাড়বে। এই জিনিসটা ওকে অনেকেই ওর কানের ভিতর দিছে। দেওয়ার পরে সে আমাকে বললে, ঝগড়া করে বলতেছে, আমি হলে সবার সাথে কাজ করতে চাই, তুমি তো এই সত্যি রাজি দাও, না হলে আমি সংসার করবো না। আমি না, কোনো প্রকার না। তারপর বাসা থেকে রাগ করে সেরে আমাকে বাসাতে বের হয়ে অন্য একটা বাসায় থাকলো কিছুদিন। যে বিভিন্ন ছেলের সাথে মনে করেন কাজকর্ম শুরু করলো, স্টেজ প্রোগ্রাম, নাচ, গান, শুটিং। আমি সমস্ত ছেলেকে ভয় দেখালাম, তারপরে তাদের মামলা করে আটকানোর চেষ্টা মনে করলাম। না, আমি দেখো, আমি হিরো আলম, আমার একটা নাম ডাকাছে, আমার বহুতুল মানুষের কাছে কাজ করে, আমার একটা ইজ্জতের বিষয়। কারণ আমি নাটক, সিনেমা সবই তো বানাতে পারি, ইনভেস্ট করতে পারি। আমি তুমি যদি বাইরে যদি কাজকর্ম করতে চাও, তাহলে আমাকে তোমাকে ডিভোর্স দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, প্রয়োজন হলে আমি টাই দেবো। পরে নুসরাত আমাকে ডিভোর্স দিয়ে সে বিভিন্ন জায়গায় কাজকর্ম শুরু করলো। তারপরে আমাকে মিডিয়াতে কাজ করতে হঠাৎ করে রিয়া মনির সাথে ফেসবুকে আমার পরিচয়। সে ভালো ডান্স করে, সে বারে ডান্স করতেছিল। তাই আমি ডান্স দেখে আমি করলাম, ঠিক আছে, ভালো নাচো, তুমি কি প্রোগ্রাম করবে নাকি, না স্টেজ প্রোগ্রাম করতে? হ্যাঁ করবো, আপনি প্রোগ্রামের লিঙ্ক পাঠান। তারপরে প্রোগ্রামের লিঙ্ক পাঠালাম। পাঠানোর পরে সে দেখার পরে সে রাজি হলো। রাজি হওয়ার পরে প্রোগ্রাম করতে করতে তার সাথে সম্পর্ক হলো। হওয়ার পরে কিন্তু রিয়ামনির সাথে আমার বিয়ে হয়। রিয়ামনির সাথে বিয়ে হলে 3 বছর সংসার হয় আমার। এর মধ্যে সংসারের মধ্যে অনেক মনে করেন সে আমার সাথে সংসার করতে কোনো রকম ক্যাসাল গণ্ডগোল হয়। সে করে কি হুট করে অন্য ছেলেপেলেগুলো দেয়, টিকটক ভিডিও রাখে, ভিডিও বানানো শুরু করে, অন্য জায়গায় শুটিং করা শুরু করে। তো এরকম আমি অনেক কাছে বুঝালাম। তারপর বুঝে করলাম, দেখো তুমি এগুলো করলে নুসরাতের সাথে সংসার কিন্তু একই রকম করে গেছে। আর বউ যখনই অন্যের সাথে কাজ করতে যায়, বা তখনই আপনার একটা মানসিকভাবে খারাপ লাগা খারাপ তৈরি হয়। লাগে। হ্যাঁ, এই খারাপ লাগার পরে তারপরে মনে করেন সে মনে করেন বা ক্যাসালে বাড়ে দেয়, মদ খায়। পরে আমি একদিন ধরে নিয়ে এসে প্রচুর ওকে মারছি, মারে করছি, আলাদা করতে মারে ভুল ছেড়েগুলো আমি দিব না, বাড়ে দেবো না, কারোর সাথে কাজকর্ম করবো না। আমি ঠিক আছে, তাহলে তুমি ওই করে আছে কোরআন শিখত, কোরআন শিখত হাত থেকে বল, জীবনে আর কারোর সাথে হলে দেয় মদ খাবি না, কারোর সাথে কাজ করবি না। ঠিক কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়লো। আমার বাবার মনে করেন ব্রেন টিউমার হয়, তাকে মনে করেন এবং ক্যান্সার ধরা পড়ে। করার পরে আমরা বগুড়াকে কিছুদিন চিকিৎসা করবে, সে বগুড়া থেকে তারা ঢাকায় দিয়ে পাঠালো, ঢাকা নিউরোসাইন হসপিটালে। আমি মনে করেন এখানে হসপিটালে তাকে ভর্তি করলাম। ভর্তি করে প্রথম একদিন গেছে, তার 2-3 দিন সে আমার রিয়াজে গেছে। তারপরে 32 আমার বাবা ছিল, সে সেখানে যায়নি। আমার বাবাতে মনে করেন যখন অপারেশন করলো, আইসিইউতে ছিল 10 দিন। আমার বাবা 10 দিনের মধ্যে সে একদিন যায়নি, না যায় করছে কি অন্য অন্য ছেলের সাথে আর মনে করেন নিশে শুটিং করা। অন্য ছেলেগুলো আমার বাবা মৃত্যু পরে সরদায়, সে অন্য ছেলেগুলো নাচ গান শুটিং করতেছে। আমার বাবা মারা গেছে, সেই জন্য সে যায়নি। তারপরে আমি কোনো জীবক আমি বিপদের টাইমে কাছে পাইলাম না, সুখের টাইমে কাছে পেলাম না, সেই বউ আমি আর রাখবো না। সেই দিনে আমি নিয়ত করেছি, আমার বাবা মারা যায় সেই দিনে ঘোষণা দিলাম, এই বউ আমি বয়কট করলাম, এই বউকে আমি আর নেব না। আমার বাবা মারা
জানাজা হওয়ার পরের দিনই তাকে আমি মনে করি দেওয়া কাগজ পেটে দিয়েছি। তার মানে আমি যে 3 নম্বর বউ রিয়া পর্যন্ত পেলাম, এরপরে যে আরো 2জন বউ আপনি রেডি করে রেখেছেন, একজন হচ্ছে ইতি চৌধুরী, রিয়াজ নামে এক ভদ্রলোকের বউ, এবং মিথিলা নামের একজন মেয়ে হাতে ক্যানোলা পরে এসে প্রেস কনফারেন্স করলো। তাহলে এই যে 4 এবং 5 নাম্বার বউ আপনার পরকীয়ার একটা অভিযোগে, এদের বিষয়ে আপনার কি বলার আছে? আসলে মিথিলা নামে যে মেয়েরা, তাই তিনি একজন বিবাহিত, তার জামাইয়ের নাম হলো চমন, এবং তার 2টি সন্তান আছে, ছেলে সন্তান। এবং মিথিলা চমনের সাথে সংসার চলাকালীন জাহিদ নামে একটা ছেলের সাথে সে পরকীয়া করে। চমন ছেলে ধরে পারলে তাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে সেই লোকের থাকে, সে মনে করেন গণ্ডগোলে চলে যাবে বিভিন্ন জায়গায়। সে আমার কাছে সহযোগিতা আমার জন্য যায় যে আমার খেলে ওই ছেলের লোকটা আমার ক্ষতি করে সংসারে গেছে, অর্থে আমি কিছু টাকা পাই, তার টাকাটা উঠানোর ব্যবস্থা করে দাও। ওকে, হ্যাঁ। তার মানে টাকা উঠাতে গিয়েই কি আপনি প্রেমে পড়ে গেছেন? শোনেন, ব্যাপারটা আগে এমন? বলি। তারপর নেওয়ার পরে সে ঢাকা শহরে থাকার জায়গা নেয়, তো আমি বাসা ভাড়া নিল এক জায়গা। হ্যাঁ ঠিক আছে, বাসা ভাড়া থাকো তাহলে। তো তার বাসা ভাড়া দিতে পারে না, তা আব্বা। তারপরে আমার মেয়ে সাথে তার মনে করেন সেই রকম মনে করেন একটা ভাব হয়ে গেল আমার মেয়ে মিথিলা। তখন রিয়া কোথায় ছিল? দিয়ে সকল তো আমার সাথে আছে, আমরা সংসারে দিয়ে আছি। ওকে ওকে, আমরা সংসারে মানে সেও তখন রিয়া বাসায় থাকা অবস্থায় মিথিলা আসা যাওয়া করে। তো তখন বাসা ভাড়া দিতে না পারলে মিথিলা করলে কি বগুড়া আমার বাসা, সেই বাসা ওখানে আমি তার বাসায়, তাহলে আমার ওই বাসায় থাকো, ভাড়া ওখানে কম পাবা। সে ওখানে 2 মাসের জন্য ওখানে সে গেল, বগুড়া বাসায় গেল। যাওয়ার পরে আমার বাবার সাথে সেই রকম বাবা বলে থাকে, মা বলে থাকে, সম্পর্ক একটা গভীর তৈরি হলো। তৈরি হওয়ার পরে তার চমন জামাই তার থেকে অনেক চাপ চুপ দিয়ে তাকে আবার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে আসার পরে তার খালার বাসায় রাখার পরে এর মধ্যে আসার পরে কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে পড়লো। হওয়ার পরে আমার মেয়ে তখন ঢাকায়, আমি আর আমার মেয়ে যাচ্ছি ঢাকায়, আমার বাবাকে নিয়ে হসপিটাল ভর্তি। মেয়ে তো একা থাকতে পারে না, রাত্রেবেলা আমি কার কাছে মেয়ে রাখবো? আমি একা 24 ঘন্টা হসপিটালে থাকা লাগে, রিয়া তো যায় না। ঠিক আছে, পরে মিথিলা করলে তাহলে আমি হলে যে তোমার মেয়ের কাছে থাকবো, মানে ওই বাবার ওখানে হসপিটালে। সে ওই মেয়ে ওখানে হসপিটালে মনে করেন 32 দিন ওই মেয়ে আমি আর হলে যে মিথিলা, আমরা 3 জন হলে ছিলাম ওখানে। তার মানে মিথিলা তো আপনাকে একটা অঘোষিত ভাবে আপনার বউয়ের রোলটা প্লে করেছে। হ্যাঁ, এটা আর কি মনে করেন অনেক দায়িত্ব পালন করছে। করার পরে তারপরে মনে করেন ওখান থেকে বাবা মারা যাওয়ার পরে যে রিয়া মনে করলো কি সেই মেয়ের সাথে তার কিছু ছবি ভিডিও টিডিও সব কিছু দেওয়া মনে করেন তার পরিবার থেকে তাকে বিচ্ছিন্ন করে দিল। তার পরিবারের সাথে বললে ধীরল পরে গিয়ে করছে মিথিলার সাথে। যখন মিথিলা খবরটা জানা গেলো, মিথিলার জামাই এবং তার বাবা মার থেকে ত্যায্য ঘোষণা করে দিল যে তুমি ওখান থেকে বেড়ে দা, বাসে দেখা গেলে আমার বাসায় সামনে করে আসবি না। মিথিলা এখন বলতেছে তোমার বাবাকে সেবা করার জন্য আসলাম, তুমি তখন তাহলে এখন তুমি আমাকে বিয়ে করতে হবে। মিথিলার দাবি এটা। রিয়া এই ক্ষতিটা তার মানে মিথিলা কি আপনাকে মনে মনে একটু ভালোবাসতো, বিয়ের জন্যই হিরো আলমের সাথে মানে ঘেঁষাঘেঁষি করছিল? ব্যাপারটা কি এরকম? না, এরকম কোনো সম্পর্ক। তাহলে সাপোর্ট গুলো কেন দিচ্ছিল? আপনার মেয়েকে দেখাশোনা করা, সে মনে মনে আপনাকে তার স্বপ্নের নায়ক ভেবেছে। স্বপ্নের নায়ক বাঁচতে পারে, কিন্তু আপনি কি চতুর্থ বউ ভেবেছেন? না না, আমি যেহেতু রিয়া তো একটু বাইরে বাইরে দৌড়াচ্ছে, মিথিলাকে একটু 4 নাম্বার বউ বানাই। না, রিয়া তো আমার মাঠে অলটা, হ্যাঁ সে রানিং আমার বউ, সে থাকে খেলতে মিস্ত্রির সাথে কেন দেবো আমি? প্রশ্ন ওটা না। বউ থাকা অবস্থায় তো অনেকেই অনেকের কাছে যায়। যাইনি আমি এই বিষয়টা যাইনি। তারপরে মনে করেন তখন বাবা মারা যাওয়ার পরে যখন আমি রিয়াক্ট পেলাম না, তো মিথিলা এখন যখন কোনো দিকে কুল খুঁজে পাইতেছে না, আমি তো সিঙ্গেল হয়ে গেলাম। এখন মিথিলা করছে তাহলে তুমি এখন যেহেতু আমি তোমার বাবার সন্তানকে ভালোবাসি, তোমাকে ওরকম পরিবারের সাথে মিশে গেছে, আমাকে ওই বাসায়, তাহলে তোমার কাছে আমাকে রাখো। তাই প্রশ্নই ওঠে না এই কথা আমি না। তখন রিয়া করলো কি, টেপে ফেলে ওই মেয়ের সাথে যোগাযোগ করছে। কথা শোনো, তোমাকে যেহেতু এতদিন দোয়া রাখছে, তোমার সামনে গেছে, তুমি হলে তো ওর সাথে বিয়ে করো। ঠিক আছে, তা করছে সে তো বিয়ে করবি না। আচ্ছা, রিয়া মানে একজন স্বামীকে একজন মেয়ে বা একজন বউ কেন আরেক মেয়েকে দিয়ে দিবে, এর কারণ হিসেবে ডিভোর্স হয়ে গেছে। তখন ডিভোর্স হয়ে যাওয়ার পরে তো এই কথা বলতেছে। রিয়া এই মেয়েকে সাংবাদিক কেন হাঁটলে সাংবাদিক সম্মেলন করছে, আপনারা সবাই দেখছেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো যে আপনি তাকে হিরো আলম বিয়ে করছেন? করছে হ্যাঁ বিয়ে করছি। কত করলে? 101 টাকা দেন মোহরে। কাগজ দেন, আপনি বিয়ের কয় কাগজ নেয়। কাজীকে কয় মৌলবিদ্যা পড়াইছে। সাক্ষী কে ছিল? কয় সাক্ষী নাই, কেউ ছিল আমরাই। তাহলে একটা মেয়ে বিয়ের দাবি করলে তার বিয়ে তো কাগজ দেখাতে হবে, না হলে তো বিয়ে কিভাবে হয়? এর মধ্যে আবার আপনার 5 নাম্বার বউয়ের একটা ইঙ্গিত চলে আসলো, ইতি চৌধুরী। এই চরিত্রটা কি আসলে? আসলে ইতি চৌধুরী আমার বউ না,
ইতি চৌধুরী গার্লফ্রেন্ড? হ্যাঁ আমি বলি, হ্যাঁ, ইতি চৌধুরীর বউ নাকি গার্লফ্রেন্ড? সে আমার নায়িকা এখন। নায়িকা মানে কি গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড হলে তো একদিন আপনার নিউজ করে দিতেন, বুঝছেন? এমনি তো আমাকে একদিন অভিনয় করতে পারে বউ বানাতেছেন আপনারা। যে ঘটনা হলো কি, সে এমনকি বউ না, আমার সেই নায়িকা। ইতি চৌধুরী যে রিয়ামণি দি ছেলে সেটা মনে করে ভিডিও বানাতে, তার হলে সে বউ। তো সে এখন করছে কি, রিয়ামণি করছে কি, মনে করেন ওই যে ওই মেয়ে ওর দামের সাথে কাজ করার পরে ওই মেয়েটা করছে কি, যে ডান্স পার্টনার ইতি চৌধুরী দেয় তাকে ডিভোর্স দিচ্ছে ওর জামাই। ওর জামাই যখন এক ডিভোর্স দেয়, ডিভোর্স দেওয়ার পরে তখন ইতি চৌধুরী করছে কি, আমার সাথে যোগাযোগ করছে। আমার সাথে যোগাযোগ করার পরে বলতেছে আমি ভাই আপনার সাথে কাজ করতে চাই। সে তো আমার জামাই সে কেড়ে নিয়ে গেল, আপনি যদি তো ডিভোর্স হয়ে গেছে, আমি আপনার সাথে কাজ করতে চাই, আপনি কি আমার সাথে কাজ করতে রাজি? কিন্তু পরবর্তীতে কি ইতি চৌধুরীর সাথে পঞ্চম সংসারটা রান করবেন? আমি এই মুহূর্তে বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই। আমি এখন কাজ করার মন দিতে চাই, বিয়ের সাথে করার কোনো ইচ্ছা নাই। প্রেমটা ঠিকমতো করতে পারেননি বা সংসারটা করতে পারেননি, এটা কি মনে হয় কখনো? আমি নিজের সংসার জীবনে ব্যর্থ, কারণ আমি নিজের মতো করে যে আমার জীবন সঙ্গীটা নিতে চাই, যে আমার বউ খালি আমার হয়ে থাকবে, সে বাইরে কেন যাবে, এই জিনিসটা আমি নিজেকে মনে করেন গড়ে তুলতে পারিনি। এই দিকে আমি ব্যর্থ, আমি যেরকম মেয়েকে চাই। আর এদের একটা কারণ আমারও দোষ আছে কিছুটা। আমি মিডিয়ার মেয়েকে 2বার বিয়ে করেছিলাম, 2টা মেয়ে একই রকম করলো। হয়তো গ্রামের কোনো মেয়ে হলে হয়তো এরকম হওয়ার সম্ভাবনা ছিল না। আর বউকে কোনোদিন মিডিয়ার সামনে আনাটাই আমার জীবনে সবচেয়ে বেশি ভুল হয়ে গেছে। এই কারণে হয়তো এই দিকে আমি ব্যর্থ মনে করি। যদি আরেকবার কবুল বলে বিয়ে করার সুযোগ হয় বা ঘরণী আসে, সেটা কি মিডিয়ার মেয়েদের কি করবেন না এর বাইরে? এখন আমার মিডিয়ার মেয়ে, যেহেতু মিডিয়ার মেয়ে 2বার বিয়ে করে আমি তো জ্বালা সহ্য করছি, এখন মিডিয়ার বাইরে চিন্তা ভাবনা অবশ্যই। বিয়ে যদি কোনোদিন হয় আল্লাহ পাক মিডিয়ার বাইরে, কারণ আমার দরকার আমার সন্তান দেখার, আমার দরকার আমার মাকে দেখার জন্য। মিডিয়ার দেবন তো আমি অনেক লাইফ পার করলাম, 10 বছর কেরিয়ার পার করে দিলাম, আর কয় বছর কাটাবেন? তাহলে এখন তো আমার তো আস্তে আস্তে আমার সংসার দিতে হতে হবে। আর আমার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে আমার বাইরের দেশে সেটেল হওয়ার, আর কি বাইরের দেশে কাজকর্ম করবো, বাইরের দেশে যাওয়ার চিন্তা ভাবনা বেশিরভাগই আমার। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ব্যক্তি হিরো আলমকে অনেক মানুষ পছন্দ করা শুরু করেছিল। সেই জায়গায় আপনার রাজনৈতিক মাঠে যাওয়া বা হচ্ছে এই যে বিয়ে, সংসার, পরকীয়া, এইসব বিষয়ে আপনাকে আসলে আপনার সেই পরিচিতির জায়গাটা ভাটা তৈরি করেছে কিনা? না, পরিস্থিতি ভাটাটা কিছু করছে একটা কারণে, রাজনীতি যাওয়ার কারণে। আমি আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল, বড় বড় এমপি মন্ত্রী, আমি কাউকে ছাড় দেয়নি কথা বলতে। অন্যায় করছে তাদের বিরুদ্ধে, সেই শ্রেণীর জায়গাতে এক শ্রেণীর লোক আমাকে পছন্দ করছে, আর এক শ্রেণীর লোক করে। সেই জায়গার থেকে হয়তো মনে করেন কিছু জায়গাতে আমার একটু মনে করেন জনপ্রিয়তা কমতে পারে রাজনীতি পারে। আর মিডিয়া জগতে আমি মনে হয় আমার জনপ্রিয়তা কমেনি, আরও বাড়ছে। কারণ একটা লোকে 10টি বছর ধরে টাইম লাইনে আছে। আমার জনপ্রিয়তা, জনগণের ভালোবাসা না থাকলে আমি 10টা বছর ধরে টাইম লাইনে থাকতে পারতাম না, একদিন করে পড়ে যেতাম। সেটা আপনি যে চোখেই দেখেন আমাকে, আমি কিন্তু টাইম লাইনে এখনও আছি মাঠে। সেই হিসেবে বাংলাদেশের জনপ্রিয়তা এখন পর্যন্ত আমি মনে হয় আমি নিজেকে ধরে রাখতে পারছি। জনপ্রিয়তার তো আসলে অনেক ব্যাখ্যা আছে, যেখানে আপনি রাজনৈতিক মাঠে মার খেলে পরে সাধারণ মানুষ, সুশীল মানুষরাও আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছে যে হিরো আলমকে মারা যাবে না। কিন্তু সেই যে একটা চরিত্র হয়ে ওঠা, সেখান থেকে এই সব পারিবারিক বিষয়গুলো, এই যে বিয়ে, পরকীয়া, এই বিষয়গুলো আসলে আপনার জায়গাটা নষ্ট করেছে কিনা? না, নষ্ট আমি মনে করিনি একটা কারণে। একটা জিনিস কি শোনেন, আমি যখনই মনে করেন মার খেলাম, মানুষটা কিন্তু ভালোবাসলো। আমি রাজনীতি ছেড়ে দিলাম কেন? আমি বাংলাদেশের রাজনীতি ঘোষণা দিয়েছি কী কারণে? একটা কারণে, বাংলাদেশে আপনি নিজের জীবন মানুষের হাতে তুলে দিয়ে ঝুঁকি নিয়ে মার খেয়ে 4বার জাতীয় সংসদ নির্বাচন করে 2বার পাস করেও ক্ষমতা না পাওয়ার কারণে, যখন আমি দেখলাম যে দেশের জনগণের জন্য আমি আন্দোলন করলাম, মার খাইলাম, সেই দেশের জনগণই আবার তাদের স্বার্থের একটু আঘাত এনে আমার গায়ে হাত তোলে, তাহলে এই দেশের রাজনীতি কোনো দরকার নাই। এই কারণেই আমি মনে করেন বাংলা 10টা আপনি ভালো কাজ করবেন বলতেই ভুল হয়, একটা যদি আপনি ভুল করেন, সেই ভুলের কারণে এই দেশের জনগণ ক্ষমা করেন। এই কারণে হয়তো কিছুটা হয়তো মনে করেন হাতে আমার মানুষ, আমাদের ভুল হয়নি, আমার হয়তো ছোটো অনেক ভুল হয়েছে। সেই ভুলের কারণে যদি আপনারা মানুষ আমাকে মনে করেন জনপ্রিয়তা কমায়, তারা আমার কিছু করে নাই। অনেকেই বলে আপনি হলে যে হিরো আলম এই দেশের জনগণের জন্য কী করছে, আমি অনেক কিছু করেছি। যখন আপনি হলে যে এই দেশের 17 বছর রাজনীতি মাঠে মনে করেন আওয়ামী লীগ যখন এত আন্দোলন থাকে, অনেক বড় বড় নেতারা ভোটের মাঠে ছিল না, আমি এরম নিজের ঝুঁকি নিয়ে নির্বাচনের মাঠে ছিলাম। আমি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, আওয়ামী লীগ সরকার রানিং থাকা অবস্থায় আমি প্রতিবাদ করেছি।
বিএনপির সাথে লড়াই করছি, আওয়ামী লীগের সাথে লড়াই করছি, সবার সাথে লড়াই করছি, কিন্তু বিনিময়ে আমি কি পাইছি? কিন্তু অনেকে মনে করে আপনার সরলতা, আপনার এই লড়াইটাকে পুঁজি করে আওয়ামী লীগ আসলে অপোজিশন করে আপনার একটা হাস্যরসের জায়গায় রেখে আপনাকে তারা তাদের মতো করে একটা শাসন করে গেছে, অনেকে এটা মনে করে। অনেকে শাসন করে গেছে, কিন্তু আমি যাদের মাঠে না থাকতাম, এই সরকার যে অবৈধভাবে জোর করে নির্বাচন করে, জোর করে সিল মারে, এগুলো আপনি কে দেখাইতো? মাঠে ধরে দিল। আজকে বহির্বিশ্ব সামনে দিয়ে আপনারা যখন আমাকে মারধর করছে, দুইবার আমার ফলাফল কেন দিয়েছে, বাইরের দেশে কখন নিউজ করছে, হিরো আলমের মতো লোকের মনে করেন আওয়ামী লীগ তার কি আসন কেড়ে নিতেছে, তাকে মারধর করতেছে, কি আমাকে তো তারকে মনে করেন বিএনপির কোনো উপকারে আসেনি। হিরো আলম ভাই, আপনার কি মনে হয় কখনো আপনার মতো মানুষদেরকে আসলে যারা একটু মেধাবী মনে করে বা তথাকথিত সুশীল মনে করে, তারা ব্যবহার করে? অনেকেই আমাদেরকে ব্যবহার করে, আবার অনেকেই ব্যবহার করে না। কারণ অনেক লোক বোঝে না এই ব্যক্তিটা একটা নিম্ন শ্রেণীতে কাজকে এতদূর পরে আসতে পারে, এই ব্যক্তি সংসদে গেলে চোর হবে না, এদেরকে দেওয়া যায়। আরেক ব্যক্তি বলতেছে আমাদের মতো ভালো লোক দিলে আমরা ওই জায়গায় যাই, তা আমাদের তো মান সম্মান থাকে না। দুইটা শ্রেণীর লোক কিন্তু দুইরকম কথাবার্তা বলতেছে। এবং দেখেন দেশের যেখানেই অন্যায় হচ্ছে, আন্দোলন হচ্ছে, হিরো আলম কথা বলছে, যেখানে দুর্যোগ হচ্ছে, হিরো আলম কিন্তু মানুষের মাঝে কিন্তু তার নিজের পকেটে টেকে এরকম করেন তহবিল লেগেছে। করোনার মধ্যে বলেন, বন্যার মধ্যে বলেন, ঈদে বলেন, চান্দে বলেন, ইফতারে বলেন, কোন জায়গায় মানুষের জন্য কিছু করি নেবে। তাও বাংলাদেশের লোকজনকে হিরো আলম বাংলাদেশের জন্য কী করছে, অনেক কিছু করছে। তাই মধ্যে মনে করেন লোকজন বলে হয়তো ওই যে কোনো দলের হয়তো মনে করেন হয়তো উল্টো পাল্টা করতে হিরো আলম তাকে হয়তো মনে করেন আচ্ছা ধরে মুখে বকে দিতেছে, তারা কাছে হিরো আলম শত্রু হয়ে গেছে। হ্যাঁ, হিরো আলম আমাদের নেতার নামে এই করলো, আমাদের নামে মামলা করলো, এগুলো তারা বলে। কিন্তু আমরা যখন ওই টাইমে মাঠে ছিলাম, যখন মাঠ খাইছিলাম, যখন মানে নিজের জীবন রোডে ছিলাম, তখন আপনার নীতি কথা আপনাকে কই যায়। রাজনীতির মাঠে অনেক মার খেয়েছেন, কিন্তু সংসার জীবনে কখনো বউয়ের হাতের মার খেয়েছেন? না, সংসার জীবনে বইয়ের হাতে মার খাইনি, কারণ আমি অত্যন্ত খুব রাগী ছেলে, আর আমি কোনো কিছু স্যাক্রিফাইস করি না। আপনি দেখতেন সেটা যে কোনো বিষয় হোক। তাহলে আলম ভাই, স্যাক্রিফাইস না করলে তো সংসারটা জমে না, সংসারটা হয়ে ওঠে না, যেটা রিয়েলিটি আসলে। সেক্ষেত্রে কেমনে কি? স্যাক্রিফাইস না করে সংসার জমে না, ঠিক আছে, কিন্তু স্যাক্রিফাইস এমন স্যাক্রিফাইস করা যাবে না যে স্যাক্রিফাইস করলে আপনার সংসার ক্ষতি হবে। এই যে 3 বউ আপনার চলে গেছে, এই 3 বউয়ের উদ্দেশ্যে যদি একটি গান গাইতে বলি, আপনি কোন গানটির লাইন গাইবেন? ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না, আশায় আশায় দিন ফুরালো, তবু বলে আশা পূরণ হইল না। তবু আশা পূরণ হলো না। এখন সেই আশা পূরণ কি একজন সত্যিকারের জীবনসঙ্গী না পাওয়ার আশা পূরণ হয়নি, না 5টা বউ পূরণ হওয়ার আশা পূরণ হয়নি? আসলে কোনো একটা ছেলে সহজে একটা সংসার নষ্ট করতে চায় না, কোনো একটা মেয়ে সহজেও কিন্তু সেও সংসার ছাড়তে চায় না। কিন্তু ওই যে আমার মনের চাওয়া মতো তাকে আমি রাখতে পারতেছি না। আমার চাওয়া সে সংসার দেখবে, টুকটাক কাজ আমার সাথে করবে, সে বাইরে কেন যাবে? এই জিনিসটা আমি এখন পর্যন্ত কোনো বইয়ের মধ্যে পাইলাম না। এই জন্যে আমি মনে করেন আমার হয়তো সংখ্যায় আপনি বউ বেশি দেখতেছেন, কিন্তু জিনিসটা বুঝতে হবে বউটা কেন হিরো আলমের হলো আর কেন তাদের জীবন থেকে গেল। কিন্তু মেয়েরা একটা কথাই বলতে পারে ছেলেদের, কিছু মনে করেন হইলে তাদের চরিত্র খারাপ, সে মনে করেন পরকিয়া করে। মেয়েটা যে বাংলাদেশের আপনি 100-র মধ্যে 99টা আপনি বিয়ে দেখান, প্রতিটা নারী প্রতিটা ছেলেকে একটা দোষী দিয়েছে, তার ভাই আপনার সংসার কেন, তার চরিত্র খারাপ, সে পরকিয়া লিপ্ত ছিল, এদের সংসারটা আমি তাকে ডিভোর্স দিছি। 100-র মধ্যে 99টা মেয়ে আপনি দেখেন যত মামলা করছে, ডিভোর্স হয়েছে, এই একটি শব্দ আছে কিনা। কিন্তু এটাও তো বিশ্বাস করতে হবে যে আমাদের দেশের মেয়েরা এখনো পারিবারিকভাবে নির্যাতনের শিকার সবচেয়ে বেশি হয়। এই জায়গাটা আপনি কি মানে বউ যা মারে, আমরা যেটাকে সহজ ভাষায় বলি, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি জানেন না, আপনারা সব ছেলে এক না যে বউকে মারে, কিন্তু আপনি কি জানেন মেয়েদের হয়তো আইন করছে সরকার, ন্যায় নীতি আইন করতে, ছেলেদের তো আইন করতো, মেয়েরা সোজায় যাইত। কেমন করে? বাংলাদেশে প্রতিটা ছেলে নির্যাতিত ঘরের ভিতরে, আমরা সম্মানের ভয়ে, আপনি সম্মানের ভয়ে, আপনি বউ যে আপনি পেটে, বউ যে আপনি রাত 12টার থেকে দেরি হয়ে গেলে ঘরের বারান্দায় দাঁড়িয়ে রাখে, বউ যে আপনি একটা কারো কোনো মেয়েদের খবর পায় পরে কি আপনি যে মনে করেন উল্টো দিকে ঘুম পারে, বউ যে আপনি পরে কে খবর পেলে আপনি বউ যে ঘর থেকে বের করে দেয়, আপনি বউ যে পরে কে খবর পেলে বউ আপনি থুয়ে বাপের বের চলে যায়, এইগুলো আপনি কিন্তু আপনার বন্ধু বান্ধব বা কাছে আপনি শেয়ার করতে পারেন না, কারণ আপনি লজ্জা করে করতে পারেন। কিন্তু পুরুষরা মেয়ের থেকেও বেশি নির্যাতিত, কিন্তু তারা মুখে এই কথাগুলো বলতে পারে না। একজন পুরুষ সুপুরুষ হয়ে উঠতে কোন জায়গাগুলোতে নজর দেওয়া প্রয়োজন বলে, আপনি তো জীবনের ঠেকা খেয়েছেন অনেক,
কি মনে হয়? আসলে একে হাতে একে ললিতে কিন্তু বাজে না। ছেলেরও যেমন দোষ আছে, মেয়েরও আছে। ছেলের হয়তো একটু বেশি, মেয়ের একটু কম। কিন্তু প্রতিটা সংসারে আমাদের এই দেশটা, আমি মনে করি বর্তমানে ডিজিটাল যুগটা তো না হতো না, এত মানুষের মনে হয় পরকীয়া, এটা সংসার ভাঙতো না। এই অনলাইন জগতে আসাতে মানুষের প্রেম বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, সন্দেহটা বেড়ে গেছে। আগে তো আপনি বউ আপনি সন্দেহ করতে পারেননি, ফোন ছিল সন্দেহ করেনি। এই অনলাইন জগতে আসাতে, সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের কিন্তু অনেক জীবনে সংসারের ক্ষতি হইতেছে মানুষের। পরকীয়া বেড়ে গেছে, তাদের অশান্তি বেড়ে গেছে। এটাও এখন এই জায়গার থেকে আপনি ফিরে আসতে গেলে স্বামীকেও স্যাক্রিফাইসকে চলতে হবে, বউকে স্যাক্রিফাইসকে চলতে হবে সংসার টিকাতে গেলে। সন্দেহ জিনিসটা দূর করতে হবে এবং বেশিরভাগের লোকই আগে আপনি তদন্ত করতে হবে আপনি জামাই অরিজিনাল পরকীয়া করেছে কিনা, আপনি বউ অরিজিনালি পরকীয়া করেছে কিনা। এটা আপনি সঠিক সিদ্ধান্ত না নিয়ে কেউ আপনি ফোন করে দিলে, একটা হুইপাটে করলো, আপনি এটা যাচাই বাছাই না করেন, আমাদের দিন দিন পরকীয়া এবং ডিভোর্সের সংখ্যা বেড়ে যাবে। শেষ কবে কেঁদেছেন? আমার বাবা মারা গেছে। বাবা মারা যাওয়ার পরে প্রতিটা রাত্রিবেলা করে কান্না করি। আর বাসায় যখন 3টে বাচ্চা আমার সামনে থাকে, আমি তাদেরকে নিয়ে খালি কান্না করি যে এই যে আমার 3টে বাচ্চা, বাবা তো, আমি তো, আমার 3টে সন্তান, আমার বাবার মনে করেন আমার অভাব বুঝতে পারেন তারা। বাবা মরে গেল, মাও মনে করেন বয়স্ক মায়ের। এই 3 বাচ্চাকে এখন ডেলি দেখবে কি, কার হাতে আমি উঠাই দেবো, কি করব, এদের ভবিষ্যৎ কি? আমি তো মনে করেন আমি যে একটা বিয়ে করবো আর একটা, তাও সাহস পাইতেছি না। কী কারণে? সৎ মা কোনো দিন মনে করেন বাচ্চাগুলো দেখতে চায় না। তাহলে আমি আমার সুখের জন্যে আমি এখন ওই বাচ্চাদের কাঁধে তুলে দেবো। সেদিকে নিয়ত করেছে বিয়ে শাদীর মধ্যে ওটা যাবো না, একটা বয়স্ক একটা মহিলা দল পাই, তাকে বাসায় রাখবো, যে আমার বাচ্চাগুলো দেখবে আর মনে করে রান্না করবে। এইটুকুর একটা বর্তমানে ডিসিশন ভিতরে নিয়েছি। আর বিয়ে শাদী এই মুহূর্তে নেই, কারণ বর্তমানে আমরা দেখেছি যারা বিয়ে শাদী করেছে ভাই, তাদের জীবনে বাচ্চাগুলো খুব কষ্ট হয়ে আছে। তাই মনে করেন এইগুলো নিয়ে প্রতিদিন রাত করে কান্না করি ভিতরে ঘুমার আগে। বাচ্চারা যখন আমার পাশে বসে, আমি তাদের মুখে তাকায় আর চিন্তা করি তাদের ভবিষ্যৎ কী। পৃথিবীতে অনেক বউ দেখছি, কিন্তু আমার মতো এরকম বউ কয়েকজনের, এই 52% এরকম বউ আছে। ধরেন স্বামী মানুষ ছুঁয়ে চলে যায়, কিন্তু বাচ্চা 3টে ছুঁয়ে যায় না। তো আমার বউটা 3টে বাচ্চার মুখের দিকে তাকালো না, ছুঁয়ে রেখে গেল। আমাকে ভালো না, বাচ্চাগুলো তো মনে করেন দিয়ে রাখা, তো সে আমাকে আশ্বাস দিলে তুমি বাড়ি করো, আমি আসবো, তাই কে তুমি বা আশ্বাস দিয়ে তুমি অন্যজনের কাছে চলে গেলা। হিরো আলমের আপনি খালি বিয়ের সংখ্যা দেখতেছেন, হিরো আলম 3টে বিয়ে করেছে, 5টা বিয়ের আপনি গুজব সরাইতেছে, কিন্তু বিয়ে 3টে করছে, এগুলো গুজব সম্পূর্ণ। কিন্তু বিয়েটা কেন করলাম? আমি বউ চলে যাওয়ার পরে তো আমার একটা মেয়ে দরকার ছিল, এবং সেই মিডিয়াতে আছে, আমি মিডিয়াতে বউ নিয়ে গেছে, সেই মিডিয়াতে আমার হয়ে থাকবে, আমি রাখতে চেষ্টা করছি, সে আমার হয়ে থাকলো না। আর একটা বললাম আমার হয়ে থাকো, সেও আমার কাছে থাকলো না। তাহলে বিয়ের সংখ্যাটা দেখলে হিরো আলম 1, 2, 3টে বিয়ে করছে, কিন্তু বিয়েটা কেন করলাম আমি, সেটা তো আপনারা ভালো করে যাচাই করে দেখলেন না। দোষ জল আমার পান, যে তাও অবশ্যই দোষ, কিন্তু দোষ আমার নেই, আমারও আছে। কিন্তু তাই বলে আমার বউ অন্য জনের কাছে যাবে, এটা তো আমি নিয়ে মেনে নিয়ে সংসার করতে পারবো না। হ্যাঁ, বুঝতে পেরেছি। বাবার সাথে কোনো স্মৃতি মনে পড়ে, যা মনে পড়লেই চোখটা ভিজে যায়? বাবা আদর করে কিছু দেয়া, বাবার বাই সাথে করে? মনে করেন আমার তো একটা পালিত বাবা ছিল, আমার জন্মদাতা বাবা তো মারা গেছে, পালিত বাবা ছিল। আর বাবা যখন ছিল, যখন দেশের কাজকাম করে রাস্তায়, হয়তো দেশের কাজ করতে গেলে পুকুরের মধ্যে প্রচণ্ড পানি, বাবা বলছে তুমি থাকো, তোমাকে আমি তোমাকে হারে করে নিয়ে যাই। আমি আর বাবা ডিসেল লাইন ঠিক করছিল, বাবা আমাকে কান্দে করে উঠাই নিতে মইতে উঠাইছে, যে পানির মধ্যে কাদের মধ্যে তার পায়ের মধ্যে কাদও না লাগে। ময়েতে আমাকে নিতে উঠাইছে, ময়ের থেকে আবার ঘাড়ে করে উঠে নিয়ে তার ভেনে বসাইছে। এই যে বাবাটা নিজের, আমি এই বাবার জন্য নিজেদেরকে বউ কেন ত্যাগ করলাম? নিজের বাবার থেকে 4 গুণ ভালোবাসা পেয়েছি, তাদের আদর ভালোবাসা পেয়েছি। সেই বাবাকে আমার বউ একদিন আমার সেবা করেনি, মনে করে সেই বউ মনে করেন অন্য ছেলে ছেলে পরে গিয়ে মনে করেন নাচ গানে লিপ্ত হয়। আমার বাবা জানাজা চলে, ও আমার বউ 10 মিনিট পর ভিডিও ছাড়ে ফেসবুকে। সেই বউকে আমি আরও নিয়ে রাখবো? আমার জেল হোক, ফাঁসি হোক, আমার বউ 10টা মামলা করুক, আমার বউ 10টা মানে অভিযোগ ছড়াক, 20টা মেয়ে খামানে অভিযোগ, জেল ফাঁসি মেনে নেবো, তবু এইরকম বউ আমি জীবনেও ঘরে নেবো না। স্পষ্ট আপনার বিষয়। আলম ভাই, কখনো নিজেকে মানে মনে হয় যে এই জীবন, এই যে চাকচিক্য, সোশ্যাল মিডিয়া, চ্যানেল, এগুলো ছেড়ে আবার গিয়ে একটু গ্রামে থাকি? না, এখন আবারও গ্রামও আমি বেশিরভাগ মন দিয়েছি। গ্রামে তো আব্বা মারা যাবে, আমার একটা কেবল বিজনেস আছে, ওটা আবার আমার দেখাশোনা করা লাগতেছে। এখন একটা ঢাকায় মনে করি 10 দিন থাকবো, মাসে 20 দিনে বগুড়ায় থাকবো। এখন গ্রাম আস্তে আস্তে মনে করেন আমার তো বয়স হবে একদিন, আস্তে আস্তে গ্রাম দিকে একদিন আবারও ফিরে যাব, কারণ যেহেতু গ্রামে আমার মনে করেন আছে। আর ভবিষ্যতে মা যতদিন বেঁচে আছে
ততদিন দেশে থাকার চিন্তা ভাবনা আছে। মা হয়তো মারা গেলে আমি তো বাইরের দেশে আমার বাচ্চাকে নিয়ে চলে যাবো। ওকে, কোন দেশে যাবেন? যে দেশে এখন ভালো হয়। এই যে অনেক টাকা তো ইউটিউব ফেসবুক থেকে কামিয়েছেন, সব কি এই উড়িয়েছেন না টাকা পয়সা আছে? না, বেশিরভাগ টাকা উড়িয়েছি। 10টা মুভি করেছি, তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় মিডিয়ার পেছনে নষ্ট করছে, নির্বাচনের পেছনে নষ্ট করেছে, বিভিন্ন জায়গায় মানুষের জনগণের সেবার জন্য দান খরচ করেছে, বাদ বাকি বউরাকে মনে করে একটা ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে, এইরকম আর কি। আর কিছু ধানের কিছু জমি কিনেছে, এইটুকু মনে করেন টুকটাক আছে আর কি। জীবনের অপ্রাপ্তি কি, যদি এক লাইনে বলতে বলি যে হিরো আলমের অপ্রাপ্তি, সেটা কি? হিরো আলমের অপ্রাপ্তি বলতে মনে করেন যে মনের শান্তিটা এখন পর্যন্ত আমি টিপটি মোটে পাইলাম না। জন্ম থেকে জ্বলে যাইতেছে, সংগ্রাম লড়াই করতেছি। সামনের দিনগুলোতে নিজেকে কি দেখতে চান, কোন বিষয়টা নিজের থেকে শুধরে নেবেন? সামনের দিকে আমি মানুষের ভালোবাসা নিয়ে কিছু কাজ করতে চাই। রাজনীতিতে আসার ইচ্ছে ভাবনা নাই, কিন্তু রাজনীতির না করেও মানুষের পাশে সেবামূলক কাজে থাকতে চাই আর কি। সেক্ষেত্রে যদি আবার পিটান খান তখন কি করবেন? দেখুন, আপনি পৃথিবীতে চলতে গেলে মারপিট থাকবেই, আর শত্রুর পরে যখন কথা বলবেন আপনার উপরে আঘাত আসবে। আমি আঘাতের ভয়ে আমি তো জনগণের দেশের ক্ষতি হতে দেবো না। দর্শক, আগামী পর্বে নতুন কোনো গল্পে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে, সাথে থাকবেন।